শিল্পা দেবী, তার একমাত্র মেয়ে কবিতা, এক ছেলে তন্ময় এবং তার স্বামী কমলেশ বাবুকে নিয়ে শহরে বাস করে। তন্ময় এবং কমলেশ বাবু দুজনেরই দুটো আলাদা আলাদা বিজনেস ছিল, আর তা থেকেই তাদের বেশ ভালো টাকা ইনকাম হতো। তাদের বাড়িতে কোনো কিছুর অভাবও ছিল না, তাই একমাত্র মেয়ে কবিতা যখন যা চাইতো তখনই সেটা পেয়ে যেত। দাদা শোন না, তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আসলে কি বলতো, তোকে অনেকদিন হলো একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিছুতেই বলতে পারছি না আমি। আচ্ছা, তোকে আর বেশি তেল মাখাতে হবে না, বল কি চাই বল। আমি জানি তোর নিশ্চয়ই কোনো কিছু চাই, সেই জন্যই তুই আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছিস। কেন, তোকে কি আমি দাদা বলে ডাকি না? তোর সঙ্গে কি আমি ভালো ব্যবহার করি না বল? তুই এরকম ভাবে বলতে পারলি? আচ্ছা ঠিক আছে, কি দরকার আগে সেটা তো বল, তোর কি এমন গুরুত্বপূর্ণ কথা? জানিস দাদা, কলেজের বন্ধুরা সবাই আমাকে বড় বড় আইফোন দেখায়, কিন্তু আমার কাছে তো আইফোন নেই। তাই সবাই আমাকে নিয়ে রহস্য করে যে আমি এত ধনী পরিবারের মেয়ে হয়েও একটা সামান্য আইফোনও নেই আমার। তোর কাছে আইফোন নেই তো কি হয়েছে, তোর কাছে অন্যান্য 3-4টা তো ফোন রয়েছে, তাহলে সেই ফোনগুলোকে একসঙ্গে নিয়ে তাদেরকে দেখিয়ে দিবি, ঠিক আছে? না, ওরকম বললে তো চলবে না, আমাকে আইফোন কিনে দিতে হবে দাদা, প্লিজ আমাকে আইফোন কিনে দে না। এখন আবার তোকে আইফোন কিনে দিতে হবে? এখন আমার কত কাজ আছে জানিস, অফিসে গিয়ে আমাকে সব ফাইল চেক করতে হবে, আবার বাবার কাছে যেতে হবে, আর তুই তো জানিস যে বাবা অন্য অফিসে থাকে। এখন আমার একদম সময় নেই, আমি এখন কোথাও যেতে পারবো না। আমি জানতাম তুই কিনে দিবি না, আমি তোর একমাত্র আদরের বোন, আর তুই আমাকে আইফোন কিনে দিবি না বলছিস? ঠিক আছে, আমি চলে গেলে তখন তুই বুঝতে পারবি। যখন আমি শ্বশুর বাড়ি চলে যাব তখন তোর বোন আর তোর কাছে কিচ্ছু চাইবে না। তুই কিন্তু শুধু শুধু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কালকে কিনে এনে দেবো, এখন সরে যা, আমাকে অফিসে বেরোতে হবে, একটু দেরি হলেই আবার বাবা রাগারাগি করবে। এই বলে তন্ময় তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে যায়। তন্ময়ের কথা শুনে কবিতা আনন্দে নাচানাচি শুরু করে দেয়। আইফোন পাওয়ার অপেক্ষায় সে বসে থাকে। পরের দিন সকাল হতে না হতেই কবিতা আবার তন্ময়ের কাছে এসে আইফোনের কথা বলে। তখন তন্ময় বলে, তুই কি সারা রাত ঘুমাসনি? সারা রাত জেগে জেগে কি আইফোনেরই চিন্তা করছিস? আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, এখন তোকে আমি কলেজেও ছেড়ে দেবো আর সাথে আইফোনও কিনে দেবো, তারপর আমি অফিসে চলে যাবো। চল চল। তন্ময়ের কথা শুনে কবিতা তাড়াতাড়ি নিজের রুমে এসে রেডি হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে দুই ভাই বোন বড় গাড়ি করে বেরিয়ে পড়ে। তন্ময় কবিতাকে আইফোন কিনে দিয়ে তার কলেজের সামনে নামিয়ে দেয় এবং নিজে অফিসে চলে যায়। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কমলেশ বাবু তার একমাত্র মেয়ের জন্য এক পাত্র দেখে। কবিতা, তন্ময়, গিন্নি, এই দেখো আমাদের কবিতার জন্য একটা পাত্র দেখেছি। আস্তে আস্তে তো আমাদের মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, তাই ভাবলাম এবার ওর বিয়েটা সেরে ফেলবো। দেখো তো পাত্রটাকে দেখতে কেমন, আমার তো খুব পছন্দ হয়েছে। কই দেখি দেখি। এমা, এই কিরকম পাত্র দেখেছো? মনে হচ্ছে অনেক গরিব দরিদ্র ভিখারি। আচ্ছা, তুমি কি একটা ভালো পাত্র দেখতে পারো না? আমাদের একমাত্র মেয়ের সঙ্গে এরকম গরিব ছেঁড়া ফাটা জামা কাপড় পরা ছেলের বিয়ে হবে? মা দেখো, বাবা যখন কবিতার জন্য এই ছেলেটাকে পছন্দ করেইছে, তাহলে ছেলেটা কোনো মতেই খারাপ হতে পারে না, আর আমি জানি ছেলেটা নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা অনেক ভালো, আর সেই জন্যই আমি ঠিক করেছি কবিতার সঙ্গে রামুর বিয়ে দেবো। তবে হ্যাঁ, এটা ঠিক, রামু অনেক দরিদ্র, ওর বাবা মার সঙ্গে ছোট একটা কুড়ে ঘরে থাকে। এমা, তাহলে আমরা মেয়ের বাড়ি গিয়ে কোথায় থাকবো? আমাদের তো একবার হলেও যাওয়ার শখ আছে, তাহলে ওখানে গিয়ে আমরা ওই কুড়ে ঘরে থাকবো। তুমি আবার থাকা খাবার চিন্তা ভাবনা করছো? আচ্ছা আগে বিয়েটা তো হতে দাও, তারপর না হয় দেখা যাবে সব। মা কবিতা, এতে তোর কোনো আপত্তি নেই তো? না বাবা, এতে আমার কোনো আপত্তি নেই। আমি জানি তোমরা যখন ওই গরিব ছেলেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, তাহলে নিশ্চয়ই তোমরা কিছু ভালো বুঝেছো। ঠিক আছে বাবা, তুমি ধনী গরিব যার সঙ্গে আমার বিয়ে দাও না কেন, আমি বিয়ে করতে রাজি আছি। কবিতার এই কথা শুনে তার বাবা মা এবং তন্ময় খুবই খুশি হয়। কিন্তু শিল্পা দেবীর একটাই চিন্তা ছিল, সে নিজের মেয়ের বাড়িতে গিয়ে কোথায় থাকবে, তাদের বাড়িতে আদৌ কি কোনো পাখা বা এসি আছে কিনা, এসবই চিন্তা ভাবনা করে শিল্পা দেবীর দিন কেটে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এদিকে কমলেশ বাবু ততদিন বিয়ের পাকা কথাবার্তা ঠিক করে ফেলে। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও এগিয়ে আসে। কবিতা এবং রামু একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রামু বিয়ে করার পর কবিতাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। বৌমা, ভেতরে এসো, আমার এই ছোট্ট কুড়ে ঘরে পা রাখো। আমি জানি তুমি অনেক ধনী পরিবারের মেয়ে, তোমার হয়তো এই বাড়িটা পছন্দ হয়নি, কিন্তু কি করব বলো, আমাদের যে আর কোনো উপায় নেই, আমাদেরকে এখানেই কষ্ট করে থাকতে হয়। এই বলে তারা নতুন বৌমাকে ঘরের মধ্যে ঘুমাতে দেয়, আর ঘরের বাইরে শ্বশুর মশাই ও শাশুড়ি মা শুয়ে পড়ে, কারণ তাদের কেবলমাত্র একটাই ঘর ছিল।
এরকম ভাবে দেখতে দেখতে বিয়ের বেশ কিছুদিন কাটে। একদিন শিল্পা দেবী, তন্ময় এবং কমলেশ বাবু কবিতার শ্বশুর বাড়িতে আসে। মা বাবা আজকে হঠাৎ করে কি ব্যাপার, কিন্তু আজকে তো বাড়িতে কিছুই নেই। আমার শাশুড়ি মাও তো সকাল থেকে না খেয়ে বসে আছে, তার উপর আবার আমার শ্বশুর মশাইয়ের ওষুধও শেষ হয়ে গেছে। এখন এসব কথা আমি বাবা মাকে কিভাবে বলবো? ওদিকে তো রামুও কাজে গেছে, এখন আমি বাবা মাকে কি খাওয়াবো? কিরে, আমরা তো তোর বাড়িতে এসে গেছি, কখন থেকে দাঁড়িয়ে আছি, তুই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আমার মনে হচ্ছে এতদিন পরেও আমাদের দেখলো, তাই হয়তো একটু অবাক হচ্ছে। না না মা, আমি কিছু ভাবছি না তো। আসলে তোমরা সবাই আজকে হঠাৎ করে এলে তো, কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে? তাছাড়া দাদা, তুই তো কোথাও কখনোই যাস না, আজকে হঠাৎ করে কাজ ছেড়ে বোনের বাড়িতে চলে এলি? আসলে না রে, মা তো কবে থেকে তোকে দেখার জন্য ছটফট করছে, তাই আমরা তিনজন মিলে চলেই এলাম। তোর সঙ্গে কতদিন দেখা হয়নি বলতো, তাই আর কি। খুব ভালো করেছো, এসো এসো, তোমরা ভেতরে এসো। এই বলে কবিতা তার বাবা মা এবং দাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দেয়। এখন আমি কি খেতে দেব? বাড়িতে তো চা করার মতো দুধ, চিনি, চা পাতা কিচ্ছু নেই। তাহলে এখন মা, বাবা আর দাদাকে আমি কি বানিয়ে দেব? কবিতা যখন মনে মনে এসব কথা ভাবছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা চলে আসে। বৌমা, আমি বুঝতেই পারছি তুমি খুব চিন্তায় পড়ে গেছো, তাই না? শোনো না, আমি বরং ওই তোমার পাশের বাড়ির কাকিমার কাছ থেকে একটু চা, চিনি ধার করে নিয়ে আসছি। কিন্তু মা, ওনাদের কাছ থেকে আমরা তো কালকেই চা আর চিনি ধার করে এনেছিলাম, আবার আজকেও আপনি ওদের বাড়িতে যাবেন? ওরা তো রেগে যাবে। কবিতার মুখে এমন কথা শোনার পরও তার শাশুড়ি মা পাশের প্রতিবেশীদের বাড়ি থেকে চা করার জন্য দুধ এবং চিনি নিয়ে আসতে চলে যায়। তখন সেই প্রতিবেশী কবিতার শাশুড়ি মাকে অনেক কথা শোনায়। কবিতার শাশুড়ি মা তাই মন খারাপ করে এক মুদিখানার দোকানে যায়। সেই দোকানদারের হাতে পায়ে ধরে সেখান থেকে চা, চিনি, দুধ এবং বিস্কুট নিয়ে আসে। বাড়িতে এসে সে কবিতার হাতে সেগুলো ধরিয়ে দেয়। কবিতা সঙ্গে সঙ্গে তার বাবা মাকে চা বানিয়ে খাওয়ায়। কবিতা, তোদের বাড়িতে কি ভালো বিস্কুট নেই? এরকম বিস্কুট দিয়ে তুই আমাদের ঘরে তো কখনোই চা খেতিস না, এখন শ্বশুর বাড়িতে এসে এরকম বিস্কুট দিয়ে চা খাচ্ছিস? মা, আসলে আমরা অনেক গরিব, তাই আমি যদি বাড়িতে যা যা করতাম, যা যা খেতাম, এখানেও যদি সেগুলো করি, তাহলে কি সেটা মানাবে? আর তাছাড়াও বাবা তো নিজে দেখে এরকম দিনমজুরির সঙ্গে আমার বিয়ে দিয়েছে, সেই জন্য তার যেরকম রোজগার, আমাকে তো সেরকম ভাবেই চলতে হবে, তাই না? তুই যদি এই কথাটা আগে বুঝতিস, তাহলে তোকে আর এই দিন দেখতে হতো না, আর আমাদেরও অনেক টাকা বেঁচে যেত। গিন্নি, তুমি একদম এরকম কথা বলবে না। আমার মেয়ে যা বুঝেছে অনেক বুঝেছে। আমি যতটা বুঝি, একটা ধনী লোকের বাড়ি থেকে একটা গরিব লোকের বাড়িতে বেশি শান্তি আর সুখ থাকে। সেই জন্যই আমি আমাদের কবিতার বিয়ে এই গরিব পরিবারেই দিয়েছি। বাবা, তোমরা কেন আমার বাড়িতে আসবে? আজ আমি তোমাদেরকে ভালো মন্দ খাবার দিতে পারছি না, তোমাদেরকে ভালো জায়গায় বসাতে পারছি না, তোমাদের জন্য কিছুই করতে পারছি না আমি। কবিতা, এরকম কেন বলছিস? তুই তুই তো জানিস মা সবসময় এরকম কথাবার্তা বলে। মায়ের কথাই তুই একদম কিছু মনে করিস না, কেমন? দাদা, মা যেটা বলছে ঠিকই বলছে। আসলে সত্যি আজকে বাড়িতে কিছুই নেই। শুধু আজ বলে নয়, প্রত্যেক দিনই আমাদের বাড়িতে কিছু না কিছু থাকে না, আর কখনো কখনো আমাদেরকে তো না খেয়েও থাকতে হয়। আমাদের এভাবেই দিন কাটে। আজকে সকাল থেকে আমার শাশুড়ি মা কিচ্ছু খায়নি, তোমাদের জন্য ধার করে চা, চিনি, দুধ, বিস্কুট নিয়ে এসেছে। আর শ্বশুর মশাই যে কবে থেকে ওষুধ না খেয়ে আছে, ওনার শরীর এত অসুস্থ, আমরা তো ওনাকে ভালো ডাক্তারও দেখাতে পারছি না। এই কারণে ওনার শরীর দিনের পর দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম তোর দরিদ্র ঠিকই, কিন্তু দুই বেলা দুমুঠো খেতেও পাস না, এটা তো আমি জানতাম না। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, তোর যখন যাই লাগবে তুই আমাকে বলবি, আমি তোর বাড়ির জন্য সবকিছু পাঠিয়ে দেবো। তারা যখন এসব কথা বলছিল, তখন সেখানে রামু চলে আসে। বাবা, আপনি চিন্তা করবেন না, আমার যা হয় আমি তাই কবিতাকে খাওয়াই, ওকে ভালো রাখার চেষ্টা করি। আর আমি জানি আমার প্রতি কখনো রাগও করে না, কারণ ও জানে আমার সামান্য ইনকাম। তাই আমি ওকে যেদিন যখন যা দিই, ও তখন সেটাই খেয়ে নেয়, কোনো কিছুই বলে না। বাবারে বাবা, আমার ছোট্ট কবিতা যে কবে এত বড় হয়ে গেল, আমি তো বুঝতেই পারছি না। আজকে আমার এই কবিতা কত কিছু বুঝতে শিখে গেছে, কত কিছু করতে শিখে গেছে। আজকে না খেয়েও দিন কাটাচ্ছে। যে মেয়েটা একদিন এক মুহূর্ত খাবারের জন্য দেরি করতো না, খাবার না সামনে দেখতে পেলেই চিৎকার করে বাড়ি মাথায় করে ফেলতো, আজ কিনা সেই মেয়েটাই এত কিছু করছে। আমি জানতাম কবিতা ঠিক মানিয়ে নিতে পারবে। আর তাছাড়া আমাদের তো ভাবাই ছিল কবিতার সঙ্গে রামুর বিয়ে হয়ে যাওয়ার পর রামুকে আমরা আমাদের অফিসে কাজে নিয়ে নেব। শুধুমাত্র কবিতার জন্যই আমরা এতদিন কিছু বলিনি, আমরা চাইতাম ও একটু বুঝতে শিখুক। আরে খোকা, কবিতা অনেক বুঝে গেছে। কবিতা এখন অনেক কিছু দেখে ফেলেছে, অনেক কিছু সহ্য করেছে। কিন্তু আমি আর আমার মেয়েটাকে এরকম দেখতে পারছি না। আমার মেয়ে না খেয়ে থাকবে, একটা বাবা এরকম দেখে কি করে থাকতে পারে বলতো? রামু, তুমি আমার ছেলের মতো, তাই আমি তোমাকে আজ থেকে আমার অফিসের কাজে নিয়ে নিচ্ছি। তুমি আজ থেকে আমার অফিসে কাজ করবে, আর যা টাকা হবে আমি তার থেকে বেশি টাকা দেবো। তুমি শুধু আমার মেয়েটাকে সুখে রেখো, কেমন?
বাবা, আমি জানি তুমি ঠিক আমার কষ্টটা বুঝতে পারবে। কবিতা তার বাবার কথা শুনে খুবই খুশি হয় এবং তার পরিবারের সকলেও খুবই খুশি হয়। সেদিনের পর থেকে কমলেশ বাবুর সঙ্গে রামু তার অফিসে ম্যানেজারের কাজ করা শুরু করে দেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। মাস গেলে রামু এখন মোটা টাকা ইনকাম করে। সে কবিতা এবং তার বাবা মায়ের জন্য নতুন নতুন জামা কাপড় এবং ভালো ভালো খাবারও কিনে নিয়ে আসে। তাদের এখন আর কোনো কিছুর অভাবও থাকে না। এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে।